অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় দেখেছি মানে ১.৫ বছরের বেশি সময় বা এই সরকারও আসার পরে ১ মাসের উপরে প্রায় ২ মাস হতে চলেছে। এখন এসে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার, আওয়ামী লীগ এম থাকাকালীন যে স্পিকার, সংসদের ১ম নারী স্পিকার বা ৩ বারের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি এখন এসে গ্রেপ্তার হলেন। যেখানে ৫ই আগস্টের পরে যে ৬২৬ জনের তালিকা ছিল, ক্যান্টনমেন্টে তিনি ছিলেন, তারপরে তিনি নিরাপদে গেলেন। এখন এসে তার যে গ্রেপ্তার, এটি আসলে কি বার্তা? বা এখন এসে তাকে কেন গ্রেপ্তার করা হলো? প্রশ্নটা ঘুরিয়ে যদি করি, এতদিন কেন গ্রেপ্তার করা হলো না? অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, গ্রেপ্তার তো এটা একটা সরকারের পলিসি। তো কাকে কখন গ্রেপ্তার করবে বা গ্রেপ্তার যাকে করবে সে তাদের ইয়ের মধ্যে নলেজের মধ্যে আছেন কিনা, কারণ অনেকে তো পলাতক থাকলে অনেক তথ্য তো সরকারের কাছে থাকেও না। তো সেক্ষেত্রে যখন থাকে তখন তো তাকে গ্রেপ্তার করে, আবার অনেক সময় করেও না। এটা একটা সরকারি পলিসির ব্যাপার। এখন সরকার কি পলিসির কারণে এখন গ্রেপ্তার করছে বলতে পারবো না, তবে আপনার এই ধরনের গ্রেপ্তার যেটা হয়েছে সেটাকে মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখছেন না। একটা হলো যে উনি কিন্তু খুবই হাইলি এডুকেটেড, এবং আপনি জানেন মনে হয় যে উনি কিন্তু অনার্স মাস্টার্সে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এবং কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে পিএইচডি করেছেন, এবং উনি আমাদের মতোই আমাদের সাথেই আইন পেশায় ছিলেন এবং অত্যন্ত মেরিটোরিয়াস ছাত্র। উনি কিন্তু রাজনীতিতে ইচ্ছা করে গেছেন তা না। ওনাকে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হয়তো তাকে রাজনৈতিক সার্ভিস দেওয়ার জন্য তাকে ডেকে নিয়েছেন, এবং সেই কারণে তাকে আপনার রাজনীতির মধ্যে প্রবেশ করিয়েছেন। কিন্তু যাই হোক, সে তো অনেক বছর স্পিকার হিসেবে সার্ভিস দিয়েছেন, এবং নির্বাচন যাই হোক, 14, 18, 24 নির্বাচন আপনারা যাই বলেন, কিন্তু সংসদ পরিচালনার ক্ষেত্রে এইরকম শিক্ষিত এবং মার্জিত এবং এরকম দক্ষ স্পিকার এর আগে আমরা কখনো দেখিনি। সেদিক থেকে অবশ্যই ওনার একটা ক্রেডিট আছে। জি। আর এই ক্রেডিটের জায়গায় আমি ব্যক্তিগতভাবেও জি, আপনি তার ব্যক্তি অবস্থান বা তার শিক্ষা জীবন, প্রফেশন সেই সম্পর্কে বলছেন যে তিনি কিন্তু অপরাধ যদি করে থাকেন তাহলে তো তিনি অপরাধীই হবেন। এই অপরাধের জায়গাটাই আমি আপনার কাছে একটু জানতে চাই যে তার মামলার মেরিট কেমন? তাকে সহিংসতা, ভাঙচুর এবং হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এটা তো হাসি দেওয়া ছাড়া আমার আর কোনো অ্যান্সার দিতে হয় না। কারণ আপনি জানেন যে আপনি যদি ইভেন আপনি আওয়ামী লীগ সরকারের অনেকের ব্যাপারে অনেক দুর্নীতির খবর তো 15 বছরে আপনি পাবেন, কিন্তু ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কোনো দুর্নীতির খবর কিন্তু পত্রিকায় আসে নাই। কেউ জানে না, বা ব্যক্তিগতভাবে আমরা যা ব্যক্তিগত সোর্স থেকেও যতটুকু জানি, কেন আমাদের আইনজীবীদের তো পরিবারের লোক, তো সেই রকম কিন্তু কোনো অভিযোগ ও দুর্নীতি নাই। আর সবচেয়ে হলো অপরাধ যেটা বলেন সেটা হলো অপরাধ তো করতে হয়, তাই না? অপরাধ দুই ধরনের অপরাধ। একটা হলো আপনি যদি সংসদে যারা কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন 10-15 বছর কাজ করেছেন তাদের সঙ্গে যদি উনি খারাপ ব্যবহার করেন, ওটাকে আমরা মনে করি যে একটা খারাপ জিনিস, ওনার ব্যবহার ভালো না। আপনি খোঁজ নিয়ে দেখেন তো যে এরকম কোনো ইনস্ট্যান্স পান কিনা যে সংসদের কারোর সঙ্গে উনি কোনো খারাপ ব্যবহার করেছেন। কাজেই এই অপরাধ যেটা হচ্ছে হত্যা, হত্যা তো উনি করতেই পারবেন না, কারণ হত্যা করার মতো যে মেন্টাল স্পিরিট দরকার, সাহস দরকার, সেই এই অপরাধ হত্যা করার মতো সাহস ওনার নাই, বা ওনার ওই রকম শক্তিও নাই। আর যে মামলাগুলো হয়েছে সেটা তো আপনি জানেন যে এই মামলাগুলো তো 5ই আগস্টের ঘটনার মামলা। এগুলা মিথ্যা মামলা, এবং এই মামলাগুলো ঘটনা সত্য, হত্যা হয়েছে, কিন্তু সেই হত্যার জন্য কিছু একটা দায়ী ব্যক্তি থাকতে পারে, বা এটা খুঁজে বের করে সঠিক জায়গাটা মামলাটা করলে আলটিমেটলি বিচারগুলো হতো। কিন্তু যে মামলা আপনি করলেন সেই মামলায় স্পিকার সেখানে হত্যার সঙ্গে জড়িত, ভাঙচুর করেছে, এগুলো তো ধরেন হয়রানির জন্য, এগুলো আপাতত আপনি কাজে লাগাতে পারবেন। কিন্তু টাইম ইজ কামিং, সময় আসবে যখন এগুলো দেখা যাবে যে এগুলো কোনো কিছুই আইনের ধোপে টিকছে না। আপনি দেখছেন না যে অনেককেই তো এরকম মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, কিন্তু যখন সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবে তখন সেখানে তো আদালতের স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে এই লোকটা অপরাধ করতে পারে কিনা। ইভেন কি এফআইআর, যে এফআইআর দেখেছেন আপনারা এই 5ই আগস্টের হত্যা মামলার যে এফআইআর গুলো, এগুলো আপনি পড়ে দেখেন, এগুলার নেচার এবং এগুলার গঠন, এগুলো যে কম্পিউটারাইজড, সেম কম্পিউটার থেকে এসছে অধিকাংশ, এগুলো আপনি অ্যানালাইসিস করলেই পাবেন। কারণ আমাদের কাছে অনেক মামলা আসে, তো আমরা একটু কম্পেয়ার করি দেখি যে এটা সেম কম্পিউটারের প্রিন্ট আউট থেকে এসছে। সেখানে শুধু চেঞ্জ হয়েছে, কোথাও হয়তো 500 আসামি, সেখানে হয়তো আবার 300 হয়ে গেছে,
কোথাও আবার 700 হয়ে গেছে। কিন্তু ভিতরের বর্ণনাগুলো যা কতটুক বর্ণনা সেগুলো মোটামুটি সব এফআইআর একই। অতএব এই মামলার উপরে যে অ্যারেস্ট হয়েছে এটার মাধ্যমে বলা যাবে না যে 5ই আগস্টের হত্যা বা উৎসবের সঙ্গে সে জড়িত ছিল। তবে অবশ্যই যেহেতু যে রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল তারা যেহেতু ক্ষমতা থেকে সরে গেছেন এবং সেই ক্ষমতার সঙ্গে উনিও জড়িত ছিলেন স্পিকার থাকা অবস্থায়। উনি তো অবশ্য স্পিকার যখন ছিলেন তখন তো ওনাকে আপনার জানেন আপনি যে স্পিকার থাকলে কিন্তু তখন পদত্যাগ করতে হয় রাজনৈতিক দল থেকে। তো উনি তো রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে 15 বছর হয়ে গেছে। 15 বছর ওনার স্পিকারের সময়। তো উনি তো আর রাজনৈতিক অপরাধের সঙ্গে জড়িত হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আপনি অপরাধের কথা বলতে চান উনি তো সেরকম জড়িত হবেন না। এবং আপনি জানেন যে এই সংসদে আপনি যখন যিনি পরিচালনা বলছেন যে আপনি জানেন মানে মানে বা আপনিও কম্পেয়ার করে দেখেছেন, আমি আরো আইনজীবীদের সাথেও কথা বলেছি বিভিন্ন সময়। অনেকেই আসলে এই কম্প্যারিজনটা করেছেন যে আসলে একই জায়গা থেকে আসা বা কপি পেস্ট বলছেন অনেকে, যে মামলাগুলো কপি করে পেস্ট করে দিয়ে তার আসামিদের নাম এরকম করেও করা হয়েছে। কিন্তু আপনি বলছেন জানেন বা আরো আইনজীবীরা জানছেন, দেখছেন, কিন্তু আদালত কি দেখতে পাচ্ছেন না? মানে আদালত তো জামিন দিলেন না, জামিনের আবেদনও হয়েছিল, কিন্তু জামিন দিলেন না, কি বিবেচনা করে? বা যদি আরেকটু এভাবে প্রশ্ন করি, আদালতের কাছে রিমান্ড আবেদনও হয়েছিল, জামিনের আবেদনও হয়েছিল, আদালত রিমান্ড আবেদনও মঞ্জুর করেন নাই, জামিন আবেদনও মঞ্জুর করেন নাই, তাহলে শুধু শুধু কারাগারে রেখে মানে আসলে কি হবে, পারপাসটা কি? না দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনাকে চিন্তা করতে হবে। সদ্য একটা নির্বাচন হলো, তার আগে 18 মাস আমরা একটা মব কালচারে ছিলাম, তাই না? আদালত স্বাধীনভাবে কাজ করতে পারেনি এবং আদালত স্বাধীনভাবে কাজ করার জন্য যে সিস্টেম সেটা হলো এই যে নিম্ন আদালতের বিচারক তাদেরকে কিন্তু আপনার সচিবালয় আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে আনার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। সেটি আসার পরে হয়তো ওই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকতো না। কিন্তু এখানে যে একদম অগ্রগতি নাই সেটাও আপনি বলতে পারবেন না। কারণ আপনার এর আগে আপনি হিসাব করেন তো, এর আগে যত আসামি গ্রেপ্তার হয়েছে সবারই কিন্তু 10 দিন রিমান্ড কনফার্ম। হুম। মানে যে কয়দিন রিমান্ড চেয়েছে রিমান্ডই কিন্তু হতো। আমরা কিন্তু ওই জন্যই বলতাম যে রিমান্ড কয়দিন হবে আমরা রিকশাওয়ালাও বলে দিতে পারে। কিন্তু এটা তো একটা ব্যতিক্রম যে যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা, কাগজে তো তার মধ্যে হত্যা মামলা, কোর্টের কাছে যেটা গেছে কোর্ট তো ব্যক্তিগত নলেজ থেকে কাজ করবে না। কোর্টের কাছে যে এফআইআরটা আছে সেটা একটা বড় ধরনের একটা এফআইআর যেখানে বলা হয়েছে যে আপনার 5ই আগস্টে এদেরকে হত্যা করা হয়েছে, ওনারা এর মধ্যে জড়িত আসামি, এদের পরিকল্পনায় হয়েছে, অনেক কিছু কথাবার্তা বলা আছে। সেক্ষেত্রে হত্যা মামলায় সে রিমান্ড তো দেননি। অতএব এটাও আমি মনে করি যে এই যে নির্বাচিত সরকারের পরে একটা অগ্রগতি। যদিও আপনি যে কথাটা বলছেন সেটা হলো পূর্ণাঙ্গ রুল অফ ল যখন থাকবে, যখন আইনের শাসন দেশে নিশ্চিত হবে, তখনই একমাত্র বলতে পারবেন যে একটা লোক যখন আদালতে যাবে সে স্বাধীনভাবে আইন অনুসারে সকল প্রতিকার পাবে। কিন্তু আমাদের দেশে পূর্ণাঙ্গ রুল অফ ল এস্টাবলিশড এখনো হয়নি এবং আইনের শাসনটা এখনো পূর্ণাঙ্গ স্থাপিত হয়নি।